হাই গাইস, গুড মর্নিং। আজকে আমি সবার ফার্স্টে ভেবেছিলাম যে একটু বাইরে টাইরে বেরোবো, তারপরে দেখলাম যে আমি যখনই বাইরে গেলাম তখনই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো আমার আর যাওয়া হলো না বাইরে। আমাদের বাড়িতে একটা উচ্ছে গাছ আছে, আমি তোমাদের সেটা দেখাতাম, কিন্তু বৃষ্টি পড়ছে তাই জন্য যাওয়া হলো না আর। তো আমি না জাস্ট ঘুম থেকে উঠেছি, আর আমার মনে হয় এখন তোমাদের একটা সুন্দর স্কিন কেয়ার রেজিম দেখানো উচিত। আমি কিছুদিন আগে আমার কাছে মামা আর্থের কিছু জিনিস এসেছে, সেটার পোস্ট আমি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছিলাম। অনেকে বলেছিলে যে এক ছোটা সা রিভিউ হয়ে যায়, তো হেয়ার আই অ্যাম উইথ মাই রিভিউ। স্কিন কেয়ার প্রোডাক্টটা আগে দেখাবো আজকে তোমাদের, তারপরে গিয়ে দেখাবো হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্টটা। ঠিক আছে, আজকে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের দিন, তো চলো আগে আমরা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউটা করে নিই। তারপরে আমরা আজকে একটা দারুণ টপিকে আলোচনা করব, যেটা স্টুডেন্টের জন্য খুবই ভালো হবে। সেটা হচ্ছে আমার কি প্রাইভেট টিউশন আছে না নেই, যদি না থাকে কেন নেই, এবং কিভাবে আমি ক্যারি ফরওয়ার্ড করি পড়াটা, কি কি রুটিন থাকে, সেই সমস্ত নিয়ে আমি আজকে তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেবো। তো তোমাদের অনেক বেশি ভালো লাগবে সেটা। এখন বেসিক্যালি মামা আর্থের উপটান রেঞ্জটা নিয়ে কথা বলবো। উপটানের ফেস মাস্কটা আর উপটানের ফেস ওয়াশটা। এখন তো আমাদের অনলাইন ক্লাস চলছে না, বাট অনলাইন ক্লাস চললে যাদের চলছে মানে প্রচন্ড স্ট্রেস লাগে, মানে একটা টাইমের পর মনে হয় যে মুখটা অনেকটা বেশি ডাল হয়ে গেছে, তো তাদের জন্য ফেস ওয়াশটা ভীষণই ইম্পর্টেন্ট, কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, প্যারাবিন এন্ড এসএলএস ফ্রি এন্ড পেটা সার্টিফাইড। মধ্যে আছে টার্মারিক আর স্যাফরন। যারা বলো যে ট্যান রিমুভ করতে চাই, একটা ফেসে এক্সট্রা ট্যান পড়ে গেছে, ঠিক আছে, তাদের জন্য এটা খুবই ভালো। এর মধ্যে ছোট ছোট না গ্র্যানুয়ালস আছে, মানে খুব মাইল্ড স্ক্রাবও করবে তোমার ফেসটাকে এইটা। তো আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এটার মধ্যে হচ্ছে তোমার অরেঞ্জ পিলো আছে, যেটাও ট্যান রিমুভ করতে খুব সাহায্য করে, আর এটা না স্কিন টোনকে প্রচন্ড বেশি লাইটেন করে। কোর্স মামাআর্থ ইন্ডিয়ান ব্র্যান্ড বলে কথা, তো ইন্ডিয়ান ব্র্যান্ড হিসাবে আমরা মামাআর্থকে অফকোর্স একটু বিশ্বাস তো করতেই পারি। মানে এটা খুবই ভালো ট্যানটাকে রিমুভ করে, প্লাস হালকা মতো মানে এত সফট গ্র্যানুলস আছে এর ভেতরে যে হালকা স্ক্রাবও করে দেয়। তো যাদের প্রচন্ড বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, সেগুলো থেকে তোমরা মানে ইউ ক্যান গেট রিড অফ অল অফ দিস স্টাফস আর কি। আর এটা যাদের মনে হচ্ছে যে এটা আমার স্কিনে স্যুট করবে কিনা, এটা হচ্ছে ফর অল স্কিন টাইপস অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি টু। তো আমি বেসিক্যালি সপ্তাহে 3 বার ব্যবহার করি, বিকজ এর মধ্যে যে হালকা গ্র্যানুলস গুলো আছে 3 বার ব্যবহার করলে ফেয়ার এনাফ। ওয়াশ করে আসবো, মুখটা ওয়াশ করে চলে এসেছি। এরপরে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের উপটান ফেস মাস্কটা। এখানেও স্যাফরন টার্মারিক আছে, আর প্লাস এখানে আর অ্যাপ্রিকট অয়েলও আছে, যে এটার টেক্সচারটা বেসিক্যালি এইরকম। এটা স্মেলটা যদি তোমরা নাও না, এটা ফুল স্যাফরনের স্মেল, এটা তোমাকে একদম ফুল রিল্যাক্সেশন এন্ড স্যাটিসফ্যাকশন দেবে। আই লাভ দিস প্রোডাক্ট। এটা আমি রাত্রিবেলায় বেসিক্যালি ইউজ করি, যে সারা দিনের একটা থকান এটা ইউজ করার পর চলে যায়। তো তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। বেসিক্যালি এই দুটো প্রোডাক্ট হচ্ছে মানে 2 স্টেপ স্কিন কেয়ার রুটিন, আর খুব ইজি। আর মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনলে তোমরা আমার নামের যদি কোড ইউজ করো, তার জন্য 20% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা নায়কা, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও এই মামাআর্থের প্রোডাক্ট কিনতে পারো। এবার আমি আসি সেই কথাগুলোতে, যে কথাগুলো আমি কখনো আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি। এটা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া কিছু বিষয়, যেটা আমি তোমাদের মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করব। আমি জানি সোশ্যাল প্ল্যাটফর্ম এখন ভীষণ বেশি পাওয়ারফুল। আশা করি আমার এই ঘটনা মানে আমার জীবনের এই ঘটনাগুলো শুনে অনেক স্টুডেন্টদের, আমার যারা ভাই বোন আছো, যারা নতুন কলেজে ভর্তি হয়েছো বা পরের বছর হবে বা তার পরের বছর হবে, তোমরা জেনে রাখো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি নিয়ে পড়ো, এখনো তারা জানো না কি নিয়ে পড়ি। আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়ি, এখন আমার 5th সেমিস্টার, ঠিক আছে। মানে আগে যদি যে হতো সেটা আগের ভার্সনে, আমি এখন 3rd ইয়ারে পড়ি। আমি একটুখানি ফার্স্ট সেমের দিকে এগিয়ে যাই, যে যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম কলেজে। তো যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমি একটা স্যার রেখেছিলাম, এবং স্যারটা চুজ করেছিল হচ্ছে শিল্পা, ঠিক আছে। তো ভালো কথা, আমি ভর্তি হয়ে গেছি, ও যখন পড়ছে আমিও পড়বো। এবার শুনেওছি আমাদের ডিপার্টমেন্টেরই অনেক ছেলে মেয়ে ওই স্যারের কাছে ভর্তি হয়েছে, তো আমার একটা ক্রেভিং ছিল যে ঠিক আছে একটা স্যারের কাছে ভর্তি হবো। তো স্যারের কাছে ভর্তি হয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আমার পক্ষে স্যারের বাড়িতে গিয়ে পড়া সম্ভব না, স্যারকে আমাদের বাড়িতে আসতে বলো। তো আমার সাথে আরেকটা মেয়েও পড়তো, আমরা দুজন আমাদের বাড়িতে একসাথে স্যার আসতেন এবং আমাদের পড়াতেন।
ঠিক আছে? ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের কোর্স হয় এক একটা সেমিস্টার। তো জুলাই টু ডিসেম্বর, ঠিক আছে? জুলাই থেকে উনি আসতে শুরু করেন, ধীরে ধীরে আসছেন, পড়াচ্ছেন, ভালো মন্দ চলছে, ঠিক আছে? এবার কলেজেও পড়ানো হচ্ছে। এবার কলেজে যা হোক করে একটা স্যারের একটা টপিক শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার উনি লিখতে দিয়েছে, ধরো সে হরপ্পা সভ্যতা সম্পর্কে একটা কিছু লিখতে দিয়েছে, ঠিক আছে? তো যথারীতি আমি আমার বাড়ির স্যারের নোট পড়ে গিয়ে সেটা মানে একদম পুরো ঝাড়া মুখস্থ করে গিয়ে সেটা আমি কলেজের খাতায় লিখেছি। এবার লেখার পর স্যারের কাছে দেখিয়েছি। স্যার দেখছি বারবার তলায় দাগ দিচ্ছে, বলছে এটা এরকম ছিল, আমি এরকম পড়িয়েছি, এটা আনুমানিক লিখতে হবে, এটা সেটা, এটা সবই ভুল। মানে একটা নোটের মধ্যে যে কতবার নিচে দাগ দিয়েছে, তোমাদের নোটটা আমি যদি না দেখাই তাহলে এখনো আছে আমার কাছে নোটটা, এখনো নোটটা আছে। তো আমি রাত্রিবেলা এসে স্যার যখন বাড়িতে পড়াতে এসেছিলেন আমি দেখালাম যে স্যার দেখুন আমি আজকে আপনার নোটটা লিখেছি এবং এভাবে মার্ক করা হয়েছে আমার নোটটাকে, আমি তো থরলি আপনার নোটই লিখেছি শুধু। তখন বলছে এ বাবা, এটা তো আমি বলেছিলাম যখন নোট লেখাচ্ছিলাম বাড়িতে, তুমি এটা টোকোনি, এটা করোনি। তখন আমি ভাবলাম হয়তো সত্যি আমারই মিস্টেক, আমি লিখিনি। তখন আমি আমার পাশে যে মেয়েটা বসতো, মানে আমার সাথে যে মেয়েটা পড়তে হতো তারটা চেক করলাম, দেখলাম যে না সেও তাই লিখেছে, তাহলে কি আমরা দুজনেই ভুল শুনবো? এটা তো কখনোই সম্ভব না। তো সেখান থেকে আমার ডাউট হতে শুরু করলো যে দেয়ার ইজ সামথিং রং। তো যাই হোক পড়তাম তাও কিছুদিন পড়তাম, তারপর ভাবলাম যে না এভাবে হচ্ছে না। এবার হরপ্পা সভ্যতা চলে গেল। এবার অন্য আরেকটা ম্যাম আমাদের ভেদিক এজ লিখতে দিল, ভেদিক এজে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বিষয়গুলো লিখতে দিল। সেখানেও দেখছি যে নীলাক্ষী এটা লিখবে না, নীলাক্ষী ওটা লিখবে না বলছে, কিন্তু এদিকে স্যার ওটা লেখাচ্ছে। তো আমি কোন দিকে যাবো? এবার ম্যাডামরা সবকিছু ওরকম ভাবে বললে চট করে সবসময় মাথায় থাকে না। তো আমি কি করলাম যে না আমাকে বই কিনতে হবে। একটা বই কলেজ থেকে সাজেস্ট করেছিল, ওই একটা বই কিনেছিলাম। আর আমার কাছে কোনো বই ছিল না, একটা ইন্ডিয়ার পেপারের বই ছিল আর একটা ইউরোপের মানে গ্রিসের বই ছিল, মেসোপটেমিয়া যেগুলো ছিল সেই সময় সেগুলো। আর না আমাকে কিনতে হবে বই। তারপরে আমি কিছু বই কিনলাম, কিছু বই না একটা বই কিনলাম। কিনে দেখলাম যে যেই বইটা আমি কিনেছি সেই বইটার সাথে কলেজের স্যার ম্যাডামরা যে লেকচার গুলো দিচ্ছে বইটার মধ্যে সেই মিলগুলো পাচ্ছি। মানে যখন তুমি স্যারের গুলো শুনবে চট করে তো মনে থাকে না, কিন্তু সেই জিনিসটাই আবার একটা বইয়ে দেখলে তোমার মনে পড়ে যায় যে হ্যাঁ ওইগুলোই তো স্যার বলেছিলেন বা ম্যাডাম বলেছিলেন। এর সাথে আমি মিল পাচ্ছিলাম। আমাকে যে স্যার বাড়িতে এসে নোটগুলো লেখাচ্ছিল তার মধ্যে আমি ওই সমস্ত কথার নাম মাত্র পাইনি কখনো। ওকে, আস্তে আস্তে আমার তার প্রতি একটা বিতৃষ্ণা আসতে শুরু করলো এবং আমি ভাবতে শুরু করলাম যে না আই হ্যাভ টু লিভ দিস। তো সামনে সেমিস্টার এসে গেছে, চট করে সেমিস্টারের আগেই ছাড়াটা আমার ভুল হয়ে যেতে পারে। তো সেমিস্টারের আগে আমি ছাড়িনি, ঠিক আছে? তা আমি সেমিস্টারটা দিলাম, ফার্স্ট সেমিস্টার ডিসেম্বরে হলো, তো আমি সেমিস্টারটা দিলাম। সেমিস্টারের আগে আমার তো স্যারের নোট বিশ্বাস হতো না, যে বইটা কিনেছিলাম সেই বই থেকে মেন লাইনগুলো কেটে, মানে স্যারের ভুল লাইনগুলো কেটে আমি ওই বইয়ের লাইনগুলো অ্যাড করতে থাকলাম। এবং আমি সেই সময় আরেকটা জিনিসও করতাম যে আমি খুব লাইব্রেরিতে যেতাম। সেই তখন লাইব্রেরিতে যেতাম আমি পরীক্ষার 2 মাস আগে, মানে পরীক্ষার 1 মাস আগে, মানে নভেম্বরে। অক্টোবর তো পুরো পুজোর জন্য ছুটি ছিল। নভেম্বরে যখন কলেজ খুললো আমি নভেম্বরে কলেজে গিয়ে ক্লাস তো সেরকম ঠিকঠাক হতো আর কি, 2টোর মধ্যে শেষ হয়ে যেত। তারপরে আমি লাইব্রেরিতে চলে যেতাম এবং লাইব্রেরিতে যা কটা বই ছিল মানে ভারতের, সেখানে মানে লেন্ডিং কার্ড নিয়ে আমি ওটাকে বসে বসে লিখতাম, আমি আর শিল্পা দুজনে। কারণ আমার প্রবলেমটা আমি শিল্পাকেও বলেছিলাম এবং শিল্পাও নোটিস করেছিল যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং রং ইন দিস নোট, ঠিক আছে? স্যারের নোটে একটু ভুল ছিল, একটু না প্রচন্ডই। তারপরে ওগুলো লিখতাম। তখনই আর কি আমার সাথে আর কি লাইব্রেরির যে নন টিচিং স্টাফ স্যার, ওনার খুব আলাপ, ম্যাম আলাপ। তো উনি আমার তখন থেকে বেশ ভালোই আলাপ এবং তারপর থেকে উনি আমাকে বেশ বই ঠই দিতেন, সাহায্য করতেন। এবং একদিনের জন্য এসে যেত দুপুর 2টোর সময় এবং আমি বিকাল 6টা পর্যন্ত কলেজে থাকতাম লাইব্রেরিতে, 6টা 5:30 6টা অবধি। এবং স্যার আমাদের কোনো দিনও বলেনি যে আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, 5টার পর 5:15 পর লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার কথা, তোমরা উঠে যাও এবার। একদিনের জন্য বলেনি কখনো। আমি আর শিল্পা থাকতাম, পুরো লাইব্রেরি ফাঁকা থাকতো। আমি আর শিল্পা একটা চেয়ারে বসে, মানে ও একটা বেঞ্চে বসতো আর আমি ওর 2টো বেঞ্চ আগে বসতাম, পাশাপাশি বসতাম না, কারণ আমাদের কনসেন্ট্রেট করতে হবে পড়াতে, ঠিক আছে? গল্প করলে চলবে না। তো 6টাও বেজে যেত, 6:30টাও বাজতো কোনো দিন। বৃষ্টি হলে 6:30 পর্যন্ত থাকতাম। স্যার কোনোদিনও
একদিনের জন্য আমাদের তাড়া দেয়নি, যা ওঠো আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার তাড়া আছে আমার, তোমাদের পড়াশোনা পরেও হবে, মানে সাধারণত যা করে সবাই বাড়ি যাওয়ারই সবার তাড়া থাকে, কিন্তু স্যার আজ পর্যন্ত এখনো অব্দি কখনো যেন বলেনি যে ওঠো বাড়ি যাও। ওই একটা কথা আছে যে মানে ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। উনি দেখতো আমাদের স্ট্রাগলটা। অ্যান্ড দেন পরীক্ষা দিলাম আমরা ওই নোটের ভিত্তিতে, মানে ওই 1 মাসে যা তৈরি করেছিলাম লিখে লিখে নোট, তার ভিত্তিতেই আমি পরীক্ষা দিলাম আমরা ডিসেম্বরের পরীক্ষাটা। তো তারপর যখন সেটা রেজাল্ট বেরোলো, তো আমাদের ডিপার্টমেন্টে যতগুলো মেয়ে ছিল সেই সবগুলো মেয়ের মধ্যে যে 2টো মেয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিল, সেই 2টো মেয়ে হচ্ছে আমি আর শিল্পা। ওকে ওকে, বাকি অনেক ছেলেরাই আর কি, 2-4টে 5টা হয়তো ছেলেরা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছিল, কিন্তু মেয়েদের মধ্যে 2জনই ফার্স্ট ক্লাস পেয়েছিল ফার্স্ট সেমিস্টারে, আমি আর শিল্পা। ঠিক আছে, তো তারপরে আর কি আমার বাবাকে আমি বললাম, বাবাকে বললাম যে বাবা আমি এবার আর পড়বো না, ওনাকে আসতে না করে দাও বাড়িতে। ছিল যে অনার্স তুই একা পড়তে পারবি, তোর মনে হচ্ছে এরকম একটা উদ্যোগ নিয়ে ছেড়ে দিচ্ছিস তুই স্যারকে, পারবি তুই একা পড়তে, আদেও পারবি না। এই কথা বলেছিলাম যে আমি পারবো, আমার কাছে বই থাকলে আমি সব পারবো। তারপর থেকে আমার বইয়ের নেশাটা খুবই মানে একদম মাথায় চেপে বসে থাকবে আমার কাছে, আমাকে থামলে চলবে না। এবং না করার পর অফকোর্স জানোই কি হয়, যে বাড়ির স্যারদের যে একটা ও আমার কাছে পড়লো না, আমি দেখবো কি করে ও ফার্স্ট ক্লাস পায়। ঠিক আছে, এরকম আমার নামে কথাবার্তা আমি শুনতে পেয়েছি যে দেখবো কি করে ফার্স্ট ক্লাস পায়, আমার কাছে পড়েই তো ফার্স্ট ক্লাস পেলো। তো অফকোর্স খারাপ লাগতো না, আমার একদমই খারাপ লাগতো না এইসব কথা শুনে, কারণ আমি জানতাম আমি পারবো। হচ্ছে আগের পরীক্ষার বেশিরভাগটাই আমি বই পড়ে বইয়ের লেখা লিখে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। হয়তো ওনার ভুলভাল জিনিস লিখলে আমি পেতাম না, সত্যি আমি পেতাম না। ডিপার্টমেন্টের অনেকেই ওই স্যারের কাছে পড়তো, কিন্তু তারা এবং তারাও যথেষ্ট সিনসিয়ার, তো তারা কেন পেলো না? ঠিক আছে, ওনার রাগের আরেকটা কারণও আমার উপর, যে আমার সাথে সাথে শিল্পাও ওকে ছেড়ে দিয়েছিল। মানে শিল্পাটা একটা লেজুর, মানে শিল্পা হচ্ছে লেজুর, মানে ও আমি যা করবো ওকেও তাই করতে হবে, আমি যদি ছেড়ে দিই তাহলে ও ছেড়ে দেবে। আমি কিন্তু শিল্পাকে বারংবার বলেছিলাম যে যদি তোর মনে হয় যে তোর ছাড়লে তোর হবে, তুই পারবি করতে, তাহলে তুই ছাড়, না হলে কিন্তু তুই পড়। ঠিক আছে, আমিও ছেড়ে দেবো, দরকার নেই, আমিও পড়বো, আমিও এফোর্ট দিতে পারবো। তাহলে ঠিক আছে তোর যদি মনে হয়, কিন্তু কখনো কিন্তু এটা মনে করবি না যে মানে আমার কেউ যদি বলে যে আমার জন্য তুই ছেড়েছিস, সেটা কিন্তু আমি সেখানেই মানে এই যুক্তিটা কিন্তু আমি সেখানেই ভাঙবো। আমার জন্য কেন, মানে আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তুই একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তুই তোর দায়িত্বে ছেড়েছিস, আমি আমার দায়িত্বে ছেড়েছি, আমার দায়িত্ব নিয়ে নিতে পারবো, কিন্তু তোর দায়িত্ব কিন্তু আমার নয়। তো শিল্পা অ্যাগ্রি করে এবং শিল্পা ছেড়ে দেয়, এবং তারপর থেকে আমি শুনতে পাই যে দেখবো ওরা দুজন কি করে কি করে। ঠিক আছে, তো তারপরে আমাদের মধ্যে জেদ চাপেনি, আমরা জানতাম আমরা একা একা পারবো। ঠিক আছে, ওই কথাটা বলার পর অনেকে এমন হবে স্যার আমাদের এই কথা বললো, আমাদের জেদ চেপে গেছে। আমার বেসিক্যালি কোনো জেদ চাপেনি, আমি রিল্যাক্স ছিলাম, আমি জানতাম আমি ওনার থেকে ভালো নোট বানিয়ে একা একা পড়তে পারবো। ঠিক আছে, তো যাই হোক, তারপরে নোট বানালাম, প্রচুর খাটনি তো হবেই, স্বাভাবিক। দেখো রেডিমেড কেউ একটা বানিয়ে এনে নোট তোমাকে লিখিয়ে দিচ্ছে, তুমি 1 ঘন্টায় 2টো নোটও লিখতে পারো, কিন্তু যখন তোমাকে নিজেকে লিখতে হচ্ছে, যখন তোমাকে নিজেকে লিখতে হচ্ছে নোট, তোমাকে 4-5টা বই ঘাটতে হচ্ছে। একই বইতে কিন্তু সব টপিকের সমস্ত সঠিক ইনফরমেশন থাকে না, তোমাকে 4টে বই ঘাটতে হবে, ব্যাপারগুলোকে পড়তে হবে, কোনগুলো একই সিমিলারিটি পাচ্ছ সেটাকে জানতে হবে, কোনগুলো একটু বেটার আছে এই বইটার থেকে সেটা লিখতে হবে, মার্ক করতে হবে, দেন লিখতে হবে। তো এটা একদিনে সারাদিনে হয়তো তুমি একটা নোট লিখতে পারলে, এত খেটে। তো তার ফলে কি হয় যে নিজেরও ব্যাপারটা জানা হয়, নিজের মানে নিজের লকগুলো তুমি খুলতে পারছো। অনেকে আমাকে বলতো যে হ্যাঁ এই নোটগুলো তুই লিখে রাখ, একদিন তুই যখন পড়ে, যখন হয়তো যদি বাড়িতে টিউশন দিস, তাহলে তুই এই নোটগুলো, তোর নোটগুলো দিয়ে টিউশনটা দিতে পারবি। আমি বলতাম না, আমি কোনোদিনও কাউকে কখনো বাড়িতে পড়াবো না, মানে আমি প্রাইভেট টিউশন একদম করবো না। তাতে যদি আমার কোনোদিনও রোজগারই না থাকে, ভালো, আমি বাড়িতে কোনোদিনও পড়াবো না। অনেকেই বলছে বাড়িতে পড়ানোটাই ভালো, তুই ছাত্র তৈরি করবি। ছাত্র আমি অন্যভাবেও তৈরি করবো, কিন্তু বাড়িতে আমি ছাত্র তৈরি করবো না। ঠিক আছে, আমার নোট আমারই নোট, ওটা আমারই থাকবে। একা একা, তো যাই হোক, সেকেন্ড সেমিস্টারে একা একা পড়ার পর তার রেজাল্টটা কি হলো? তার রেজাল্টটা হলো যে ভালো রেজাল্ট হলো, মানে মানে ডিপার্টমেন্টের হাইস্ট ছিল সেইবার, তো মজাই পেয়েছিলাম। তারপরে একটা জিনিস হয় যে আমাদের আরো দুজন, আমাদের ডিপার্টমেন্টের আরো দুজন মেল ক্যান্ডিডেট
তারা আর কি রিভিউ করতে দিয়েছিল সামহাউ তাদের খাতাগুলো। রিভিউ করে আসার পর তারা হয়তো 2-3 নম্বর আমাদের থেকে বেড়ে যায়, কিন্তু যতদিন তারা রিভিউ করেনি ততদিন আমাদেরটা বেশি ছিল। হয়তো মেবি ওরা ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। তো আমি এটার মানে এটাই বোঝাতে চাইছি যে তারা ফার্স্ট হয়, হয়তো অন্যান্য মেল ক্যান্ডিডেটরা ফার্স্ট হয়, তারা ভালো পড়াশোনা করে, তাদের এসজিপিএ কোনো কোনো ক্ষেত্রে রিভিউয়ে আমার থেকে হয়তো বেড়ে যায়। তারা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের সাফল্যের ভাগিদার তারা নিজে একা। আমি যেমন বলতে পারবো যে আমি যদি ফার্স্ট হই, আমার সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব আমার নিজের, সেখানে ভাগ বসানোর মতো আর কেউ নেই। আমি কারুর জন্য কারুর সহায়তায় হইনি, সম্পূর্ণটা আমি আমার নিজে খেটে অর্জন করেছি। যদি আমি ফার্স্ট পজিশনটাও অর্জন করি সেটা আমার নিজের ক্রেডিটে, আর যদি আমার লাস্ট পজিশনও কখনো আসে তাহলে সেটা আমার নিজের গাফিলতিতে, অন্য কেউ কিন্তু সেটা বলতে পারবে না। আমার তো তাই মনে হয়। এইটাই হচ্ছে মজার। সেকেন্ড সেমিস্টারে এটা হলো। থার্ড সেমিস্টারটা যেটা দিলাম সেটার মধ্যে তো আগেন যে আমি আর আরেকটা ছেলে ছিল, আমরা দুজন যৌথভাবে ফার্স্ট, এই আর কি ব্যাপার। তো আপাতত একা পড়েই চলছে, আমি একা পড়ে যথেষ্ট স্যাটিসফাইড। আমার কাছে আমি বইগুলো দেখাচ্ছি, এখানেও ছিল বইগুলো, দাঁড়াও দেখাচ্ছি বাবা, ওই যে বইগুলো এখানে রয়েছে। দেখো, স্যারের কাছে পড়লে বা কোনো প্রাইভেট টিউশনে পড়লে আর কিছু না, তোমার খাটনি, তোমার কষ্ট করার ইচ্ছাটা কমে যায়। বলে না ঘোড়া দেখলে খোড়া হয়, ঠিক ব্যাপারটা সেরকমই। মানে তোমাদের নলেজটা, মানে তাদের নলেজটা আর কিছু না, ওই নোটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। 4 পাতার নোট, আমি 4 পাতাই ব্যাপারটা সম্পর্কে জানি, এর বাইরে আমি কিছু জানি না। কিন্তু যদি তুমি একা পড়ে করো, তোমাকে তো কেউ সাহায্য করার থাকলো না। মানে তোমার কোনো কোয়েশ্চেন নিয়ে ডিফিকাল্টি হলেও তোমাকে নিজেই সেটা ক্ল্যারিফাই করতে হবে, বারংবার পড়ে কষ্ট করে। বিরক্ত লেগে যায় এক এক সময় এই জিনিসটা। একা পড়লে কিছুই না, তোমার জানার জায়গাটা বাড়ে, জানার পরিধিটা বাড়ে। যদি তুমি টিউশন পড়ো, টিউশন পড়েও কিন্তু অনেকের ভালো রেজাল্ট করে বা এইরকম, কিন্তু টিউশন পড়লে বেশিরভাগ ক্ষেত্রে মানে 90% খাটে না। যা পড়ায় ওইটুকুরি নোট, আমি ওখানে গিয়ে বমি করে দিই। আর যারা একটুখানি কষ্ট করতে পারে তাদের কষ্টটা সার্থকও হয়, এটা নিয়ে মানে দ্বিমত কোনো নেই। ছোট্ট কথা যেটা আমার ক্ষেত্রে খুব কাজ করেছিল, যে একটা লক্ষ্য রাখো, যে সাপোজ একটা মানুষ, আমাকে ওর মতো হতে হবে, আমাকে ওনার মতো হতে হবে, ঠিক আছে? ওই ওনার মতো হওয়ার চেষ্টাতেই আমার এতটা এগিয়েছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমরা সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমি আমার পারসেপশন থেকে বললাম, আমি আমার জীবনে যেভাবে দেখেছি। এবার সবার জীবন যে এরকমই হবে আমার মতো এমনটা নয়। অবশ্যই এগুলো নিয়ে আমার একটা ভবিষ্যৎ দেখি, জানি না আমি কতটা আলো দেখাতে পারবো, কিন্তু হ্যাঁ স্বপ্ন দেখি। এই পরবর্তীতে কি হবে জানি না, খুব ইচ্ছা আছে মাস্টার ডিগ্রিটা এরকম সেলফ স্টাডির মাধ্যমেই শেষ করব। আর যদি কোনোদিনও পিএইচডিতে চান্স পাই তাহলে তো সেখানে তো গাইড থাকেই সবার, তো সেটা তো থাকবে। কিন্তু এমএটা আমার ইচ্ছা আছে আমি সেলফ স্টাডি করেই শেষ করব। দেখ, আর এবার পুরোটাই ভাগ্য। কিছুটা জিনিস, মানে কিছু জিনিস আছে জানো তো, যে সেটা ভাগ্যের উপরেও ছাড়তে হয়। তো আমি তো সেটা 50% এফোর্ট আর 50% ভাগ্য দিয়ে একটা মানুষ কিন্তু দাঁড়ায়, এটা আমার মনে হয়। তো দেখা যাক কি হয় না হয়। তো ছিল আজকের ভিডিও। আজকে আমি সম্পূর্ণ আমার এই প্র্যাকটিক্যাল লাইফটা নিয়ে, যেটাকে নিয়ে আমি আজ পর্যন্ত কখনো মানে পার্সোনালিও কারোর সাথে কথা বলিনি, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কারোর হেল্প হয়ে থাকে, যদি কারোর ভালো লেগে থাকে, সেই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওটা শুনে যদি পাজল থাকে যে স্যারের কাছে ভর্তি হবো, কলেজে ভর্তি হচ্ছি নাকি একা পড়তে পারবো, তাদের কাছে এটা মনে সাহস যোগাবে যে হ্যাঁ একাও পড়া যায় এবং একা পড়েও যথেষ্ট ভালো রেজাল্ট করা যায়। তার জন্য প্রচুর খাটনি লাগে, সেটা আমরা খেটে দেবো। এটা আর কি নিজস্ব ব্যাপার, যে হ্যাঁ আমরা করে দেবো, করে নেব। অবশ্যই জানিও কমেন্টে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিও। নাও আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই।